জনপ্রশাসন সংস্কার প্রস্তাবনা করা আর সেটা বাস্তবায়ন করা এক কথা না। এথিক্যাল রিফর্ম না হলে অর্গানাইজেশনে কোনো রিফর্ম সাকসেসফুল হবে না। জনগণ আসলে নিখুঁত তাত্ত্বিক সংস্কার চায় না, তারা চায় একটা কার্যকর সংস্কার যাতে দেশের ভবিষ্যৎ চিরস্থায়ীভাবে নিরাপদ থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। এই যে সংস্কারগুলো হয় সেগুলো কেন বাস্তবায়ন হয় না? খুবই ওয়ান্ডারফুল সংস্কার প্রস্তাবনা আসে, চমকপ্রদ, খুব আইডিয়ালিস্টিক, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। আমি ওই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই, বা আমি আমার থটস এগুলো আমি শেয়ার করতে চাই। আমি যদি এখান থেকে শুরু করি, যে আমি শুরু করতে চাই, আপনাদেরকে হিস্ট্রি বলবো না, জাস্ট একটু নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, যে আমরা ব্রিটিশ, বাংলাদেশ তো ওয়াজ এ পার্ট অফ, তাই না, ব্রিটিশ রুল। সো ব্রিটিশ শাসন আমলে যে সংস্কারগুলো হয়েছে টিল পাকিস্তান পিরিয়ড পর্যন্ত, সেখানে আসলে ভারতীয়দের অন্তর্ভুক্ত করার জন্য সংস্কারগুলো করা হয়েছিল, কমিশনগুলো কাজ করেছে, এবং সেটার একমাত্র লক্ষ্য ছিল আমলাতন্ত্রকে সহায়ক শক্তি হিসাবে কাজে লাগানো, যাতে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হতে পারে এবং মানে কন্ট্রোল করতে পারে প্রশাসন। বিষয়টা এরকম, এইভাবে প্রশাসনকে কাজে লাগানো হয়েছে। এরপরে যখন পাকিস্তান পিরিয়ডে, সেখান থেকে 1990 পর্যন্ত যদি আমরা দেখি, সেখানেও সংস্কার প্রস্তাবনা আছে, যেটা আপা শুরু করেছিলেন বলা, এবং আপা খুব সুন্দর করে বলেছেন আপা। তো সেখানে আমরা অনেক সংস্কারের, প্রশাসন সংস্কারের অনেক প্রস্তাবনা এসছে, কিন্তু সেগুলো আসলে দেখা গেছে যে সেই সামরিক শাসনকেই 90 পর্যন্ত সেটাকে শক্তিশালী করার জন্য আমলাতন্ত্র বা প্রশাসন কাজ করেছে, যদি আমরা মোটা দাগে বলি। এরপরে 1991 থেকে 2008-এ আমরা দেখি যে প্রশাসনে একটা দলীয় প্রভাব আসছে, এবং 2008-এর পর থেকে আসলে প্রশাসন তার নিরপেক্ষতা হারায়, এবং দেখা গেছে যে জনবিচ্ছিন্ন প্রশাসনে রূপান্তরিত হয়েছে, যেটা শুরুই করেছেন ওটা জুলাই বিপ্লব থেকে। এই যে আমাদের প্রশাসনিক সংস্কারগুলো হয়েছে টিল আমাদের, আমি যদি বলি জুলাই বিপ্লবের আগ পর্যন্ত যে সংস্কারগুলো হয়েছে, সেই সংস্কারগুলো বলা যায় যে তারা সরকারের আদেশ মেনেছে প্রশাসন, সেটাকে শক্তিশালী করা হয়েছে। জনগণের সেবা করার জন্য আসলে বা এই সংস্কার, নির্বাচিত সরকার বা সরকাররা সেভাবে কাজ করেনি। এখন আমি একটু আপনাদেরকে বলবো যে আমাদের স্বাধীনতার পরে আমরা দেখি 4 ধরনের সরকার ব্যবস্থা। 1 হচ্ছে নির্বাচিত সরকার, 2 হলো সামরিক সরকার, 3 হলো তত্ত্বাবধায়ক সরকার, এবং 4 হচ্ছে বিপ্লব পরবর্তীত যে সরকার আমরা দেখছি তার। এখন বর্তমানে যে বিপ্লব পরবর্তীত সরকার, তারা রাইটলি মেনশন 20টা কমিশন করেছেন স্ট্রেনথেন করার জন্য। আসলে আমাদের এই বিপ্লবী সরকারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি, যার জন্য আমাদের জনপ্রশাসন কমিশনের প্রতিও আমাদের অনেক বেশি প্রত্যাশা, অনেক আমাদের হোপ যে ওনারা করবেন। এখন সংস্কার কার্যক্রম আসলে সংস্কার প্রস্তাবনা করবেন, এবং ইমপ্লিমেন্টেশনের জন্যও একটা বড় ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবেন আমরা আশা করি, যেটা আপা খুব রাইটলি বলেছেন। এখন আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে আসলে আমাদের যে আগের কমিশন হলো, তারা তো খুব সুন্দর সংস্কার প্রস্তাব করেছেন, কিন্তু আসলে ওগুলো কেন বাস্তবায়ন হয়নি সেগুলো আসলে স্টাডি করা দরকার। আমার মনে হয় যে বর্তমানে যে জনপ্রশাসন সংস্কার কমিশন আছেন, তাদের আসলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে কেন আসলে বাস্তবায়ন হয়নি। মোটা দাগে আমরা অনেকগুলোই বলি যে কি কি কারণে বাস্তবায়ন হয়নি, তার মধ্যে থেকে 2টো আমি বলবো, যেটা আপনারা খুব জেনারেলি আমাদের লোক প্রশাসন বিভাগের ছাত্রছাত্রী আমরা বলি। সেটা একটা হলো যে বাস্তবায়ন হয় নাই কারণ হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট, সদিচ্ছার অভাব। আরেকটা হচ্ছে আমলাতন্ত্রের সদিচ্ছা বা নন কোঅপারেশন, সেটা আরও আছে, যেমন প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব আছে, এগুলো আছে। কিন্তু তারপরে এই 2টো নিয়ে আমি একটু বলবো এই কারণে যে আমি খেয়াল করলাম যে আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন, ওনারা কি আসলে আমাদের রাজনীতিবিদদের সাথে কতটা আসলে ইন্টারাক্ট করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারের সাথে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মোটামুটি একটা মিথস্ক্রিয়া আমরা দেখতে পাই, কিন্তু আসলে আমাদের প্রশাসনিক বা জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে আসলে তেমন কোনো আমি দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলের কোনো দৃশ্যমান উপস্থিতি।
তো এটা একটা কারণ দেখেন অ্যাট দ্য এন্ড আসলে সেটা 4 বছর পরে হোক 5 বছর হোয়াটএভার সেটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু আসলে বাস্তবায়ন পুরোটা যেটা হোলিস্টিক অ্যাপ্রোচ বলছেন এটা লং টার্ম, তাহলে আসলে নির্বাচিত সরকারকেই করতে হবে। এখন নির্বাচিত সরকারের যে স্বার্থ বা সদিচ্ছা সেটার সাথে যদি সংস্কারের যে উপস্থাপনা সেগুলোকে যদি রিলেট করা না যায় তাহলে কিন্তু পরবর্তীতে ওনারাই এটাকে ওন করবেন না। শুধু ওন করার জন্য আসলে তাদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। তো স্বার্থের সাথে সঙ্গতি নয় এরকম সংস্কার কিন্তু ওনারা ওটাতে মত দেবেন না। তো সেই জন্য ওনাদেরকে আসলে যেটা বলেছেন সবাই যে ওনাদেরকে আসলে এক টেবিলে বসাতে হবে, ওনাদেরকে পার্টিসিপেশনে, আমরা গভর্নেন্সের একটা বলি যে পার্টিসিপেট করলে তাহলে একটা মোরাল অব্লিগেশন আসে যে আমি ওটা প্রসেসে ছিলাম, সো এটাকে আমরা বাস্তবায়ন করি। সো এটা একটা বিষয় আমি দেখেছি। আরেকটা যেটা আমি বলবো যে এই যে প্রশাসনিক সংস্কারের কথা বলা হচ্ছে, এখন আমাদের প্রশাসন আসলে সংস্কারমুখী কিনা এটা খুব জরুরি। কারণ আমাদের প্রশাসনে এখন যারা উচ্চ পর্যায়ে বসে আছেন তারা তো আমি বলছি না যে 15, আমি বলছি যে সব সময় তারা যেটা করেছেন, যারা সরকার ছিলেন নির্বাচন তাদের আসলে স্বার্থে তারা কাজ করেছেন। তো এই যে 15 বছরের, এখন যদি আমরা স্টিক করি এটা, যে 15 বছরের শাসন আমলে যারা ছিলেন এবং সেই কাঠামোর মধ্যে আসলে প্রশাসনিক সংস্কার কতটা সাফল্যমণ্ডিত হবে সেটা প্রশ্ন আমার সবার কাছে। সে এই কাঠামোর মধ্যে থেকে আসলে কিভাবে সম্ভব, এটাকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করব। যেমন আমি এটা বললাম যে রাজনৈতিক দলকে আসলে আনতে হবে টেবিলে, ঠিক সেরকম যারা প্রশাসনের উচ্চ পর্যায়ে আছেন তারা ডিসিশন মেকিংয়ে ছিলেন, সাহায্য করেছেন সরকারকে, তাদের আসলে অ্যাক্টিভিটিসগুলো আমার মনে হয় যে পর্যালোচনা করা দরকার, এবং তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু বিচারের আওতায় আনা যেতে পারে। এবং তখন হবে কি, দুটো বিষয় হবে। তখন হবে যে এদেরকে রিপ্লেস করলে, যেটা কিনা আসলে আমি ফিরোজ স্যারের ছাত্রী, উনি বলেছিলেন কৈটিলোর কথা, যে গুড অফিসিয়ালস শুড বি রিপ্লেস বাই দ্য ব্যাড অফিসিয়াল শুড বি রিপ্লেস বাই দ্য গুড অফিসিয়ালস, কৈটিলো বলেছেন। সুতরাং তারা দোষী, তাদেরকে আসলে নিউট্রালাইজ করতে হবে, করে দেন আসলে মিড লেভেল থেকে এনে আমরা সংস্কার যারা চায় তাদের মধ্যে থেকে একটা কাঠামো তৈরি করা যেতে পারে। এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং। আর আরও অনেক কথা এসছে, তার মধ্যে আমি আবার 2-3টা কথা, জানার ভাই 2-3টা কথা থেকে আমি বলতে চাইছি। যেমন আমরা বলছি যে রিফর্ম স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী বিষয়গুলো বলেছি। আসলে রিফর্ম কি? রিফর্ম তো আসলে পিস মিল না, ইটস এ লং প্রসেস, তাই না? থিওরিটিক্যালি তো এটা যেটা আমরা হোলিস্টিক বলছি সেটাকে এজেন্ট বলেছে যে 15 থেকে 20 বছর লাগে আসলে আপনি যদি সেটা। এখন আমাদের যে রিফর্ম কমিশনগুলো হয়েছিল ওগুলো কি আসলে রিফর্ম ছিল নাকি আসলে রিঅর্গানাইজ বা রিস্ট্রাকচারিং করার জন্য, যেটা বলছেন আপনারা, সেটা ছিল? তো আমরা তো একটা ক্রাইসিসের মধ্যে আছি। তো এই ক্রাইসিস মিনিমাইজ করার জন্য আমাদের আসলে কি ধরনের, আমরা কি আসলে রিঅর্গানাইজ রিস্ট্রাকচারিংয়ের দিকে যাব নাকি আমরা আসলে যে হয়েছে সেটার দিকে যাব, এটা একটু চিন্তা করার বিষয় আছে। আরেকটা যেটা হচ্ছে যে আমি বলবো যে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার পরে আসলে আমাদের রিফর্ম, আমরা বলছি সংস্কার এই কারণেই বলছি যে আসলে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমরা আসলে কাজ করবে কমিশন বা এই গভর্নমেন্ট যতটুকু পারে। এখন এই ক্ষেত্রে আজকে আমি দেখলাম যে প্রফেসর আসিফ নজরুল নিউজ পেপারে এসছে, গতকাল উনি বলেছেন যে কিছু প্রয়োজনীয় স্বল্পমেয়াদী সংস্কার করে এই সরকার, যেটা প্রয়োজনীয় সেটা সরকার নির্বাচন দিয়ে তারা তাদের প্রফেশনে ওনারা ফেরত যেতে চান। এখন রিফর্ম তো আসলে স্বল্প হতে পারে, মধ্যম হতে পারে, দীর্ঘমেয়াদী আমি বললাম হতে পারে। তো আসলে আমরা কি এক্সপেক্ট করি? যেমন আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন ছাত্রী বলবো, এবং আমি কিছুটা শিক্ষকতা করছি, সেখান থেকে আমি মনে করি যে এত যে সময় নিয়ে এত ডিবেট হচ্ছে, কতদিন থাকবে, 4 বছর, 3 বছর, 2 বছর, সেটা আমার যেটা মনে হয় যে রিফর্ম অবশ্যই এটা হোলিস্টিক অ্যাপ্রোচ হবে, লং টার্ম হবে। তো স্বল্পমেয়াদী কিছু করে মধ্যম এবং দীর্ঘমেয়াদী যেগুলোতে আমাদের কনসেনসাস থাকবে সেগুলো একটা বিরাট প্ল্যাটফর্ম এনারা তৈরি করে যাবে। এই অন্তর্বর্তীকালীন সরকার প্ল্যাটফর্ম তৈরি করবে, এবং সেই প্ল্যাটফর্ম ইমপ্লিমেন্ট করার জন্য
আমাদের একটা মনিটরিং সেল গঠন করা যেতে পারে, যেখানে শুধু আমরা নির্ভর হবে না, ব্যবসায়ী থাকবে, সিভিল সোসাইটি থাকবে, এনজিও থাকবে, সব পেশার মানুষ থেকে সে মনিটরিং সেল দেখবে যে নির্বাচিত সরকার এসে এই যে মধ্যম আর দীর্ঘমেয়াদী যে প্রস্তাবনাগুলো এসছে সেগুলো কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং যেগুলো আমাদের আসলে আমাদের কনসার্নের বিষয়, আমরা আর এই পরিস্থিতিতে থাকতে চাই, এগুলো আমাদের কনসার্নের বিষয়, সেগুলো যেন ইমপ্লিমেন্টেড হয়। সো মনিটরিং সেল করা যেতে পারে। আরেকটা হচ্ছে আরও একটা বিষয় যেটা কিনা আসলে আমাকে প্রোভিসি শিক্ষা উনি আমাকে ইনস্টিগেট করেছেন, সো এথিক্যাল রিফর্মসের কথা বলে। তো এই ক্ষেত্রে আমার একজনের কথা মনে পড়লো, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি প্রফেসর খান, অ্যাডমিনিস্ট্রেটিভ মোহাম্মদ খান, উনি যেটা বলেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম নিয়ে কাজ করেছেন। লুৎফুল হক স্যার আমাকে শিখিয়েছেন সাবস্ট্যান্টিভ রেশনালিটি, তখন অনেক কিছু বুঝতাম না, এখন ওটাকে রিলেট করতে পারি। আমি সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ স্যার, এই তিনজনের কথা একটু বলবো যাদের কন্ট্রিবিউশন আছে আমার এই আন্ডারস্ট্যান্ডিংকে স্ট্রেনথেন করার জন্য। যেমন লুৎফুল হক স্যার একটা বিষয় বলেছিলেন, উনি যেটা মানে প্রভিসিও বলেছেন, যে উনি খুব স্ট্রং একটা স্টেটমেন্ট দেন। উনি বলেন যে রিফর্ম যতই হোক, আমরা যেরকম আপা খুব রাইটলি বলেছেন লিগাল, স্ট্রাকচারাল, প্রসিডিওর, বিহেভিয়ারালি উনি বিষয়টা এনেছেন কিছুটা, সেটা হলো যে লুৎফুল হক স্যার বলছে বিহেভিয়ার রিফর্মের কথা। উনি বলছেন ট্রেনিংটা হবে সোশ্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট, মানে এইচআরএমের যে ডেভেলপমেন্ট জন্য সোশ্যাল পার্সপেক্টিভ অফ ট্রেনিং হবে, মানে সোসাইটি কি চায়। আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আচ্ছা এই রিফর্ম বা এই ট্রেনিংগুলো কীভাবে অ্যারেঞ্জ করা হবে। উনি যে স্টেটমেন্টের কথা উনি বলেছেন এথিক্যাল রিফর্ম না হলে অর্গানাইজেশনে কোনো রিফর্ম সাকসেসফুল হবে না। সো এইটা আমাদের ট্রেনিং প্যাকেজে থাকতে হবে যাতে বিহেভিয়ার চেঞ্জ হয়। এই যে একটা প্রশ্ন করেছিলেন মনে হয় প্রভিসি, যে এত শিক্ষিত মানুষ তারা কিভাবে এগুলো মানে, এই যে অন্যায় আমাদের মধ্যে যদি ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেখলে কী করে মানে তারা। সো উনি বলছেন সেজন্য এটার জন্য আমার মনে হয় যে কাজ করা যদি এথিক্স অ্যান্ড মোরালিটি ট্রেনিং, অ্যান্ড এটা কীভাবে আনবেন স্যার আপনারা আপনাদের কমিশনে। আমি একজন লাইম্যান, জাস্ট আমার মনে হলো উনি আমাকে ইনস্টিগেট করেছেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় প্রফেসর খান উনি বলেছিলেন যে সিভিল সার্ভেন্টে যারা আছে তাদের সেফগার্ড অনেক বেশি, কনস্টিটিউশন সেফগার্ড। তো এদের আসলে অ্যাকাউন্টেবল করতে হলে কিছু রেগুলেটরি কমিটি, লিগাল ইনঅ্যাক্টমেন্ট চেঞ্জ করতে হবে, এবং একটা খুব ওখানে যেমন বলেছেন এথিক্যাল ডেভেলপমেন্ট, এখানে তেমন খান স্যার বলেছেন যে হায়ার অ্যান্ড ফায়ার, মানে রেগুলেটরি কমিশন এত বেশি স্ট্রং যে হায়ার অ্যান্ড ফায়ার, যেটা স্যার একটু আগে বললাম ঘটে। সো এটা করতে হবে, তাহলে অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর হবে। আর সবচেয়ে শেষে সৈয়দ গিয়াসউদ্দিন স্যার আমাকে মানে আমাদের মাস্টার্সে একটা কাজ করেছিলেন এসিআর নিয়ে, সেখানে আমার কাজ ছিল যে হচ্ছে এটা কি তখন উনি বলেছিলেন যে 1920 সালে যে এসিআর, এটা তো যার সিনিয়ররা লিখছে জুনিয়রদের সম্পর্কে, কিন্তু সিনিয়রের অ্যাকাউন্টেবিলিটি কোথায়, মানে উনি কি আসলে ঠিক লিখছেন কিনা সেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার এসিআর লিখছে কিন্তু আমি জানছি না যে আমি কেন প্রমোশন পেলাম না, ওইটা কনফিডেন্সিয়ালি রয়ে যায়, তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ হ্যাভিং এসিআর, এটা তো আসলে জানাতে হবে, এবং জুনিয়র সিনিয়র বসে এগুলোর বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। তো এই বিষয়গুলো আমি জাস্ট হেফাজত, আমি এই বিষয়গুলো নিয়ে একটু বললাম আমার লার্নিং। আরেকটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা আমার কলিগ এবং আমার ক্লাসমেট তাদের সাথে কথা বলেছি, তারা বলতে চাচ্ছে যে রিফর্ম কমিশনগুলো যেন বেশি তাত্ত্বিক না হয়, তাত্ত্বিক হবে না, থিওরিটিক্যাল হবে না, অনেক কিছু করব আইডিয়ালিস্টিক কিন্তু কিছুই বাস্তবায়ন করব। জনপ্রশাসন সংস্কার প্রস্তাবনা করা আর সেটা বাস্তবায়ন করা এক কথা না। আমরা অনেক প্রস্তাবনা আনতে পারি কিন্তু বাস্তবায়ন হলো না, তাহলে হবে না। সেই জন্য জনগণ আসলে নিখুঁত তাত্ত্বিক সংস্কার চায় না, তারা চায় একটা কার্যকর সংস্কার যাতে দেশের ভবিষ্যৎ চিরস্থায়ীভাবে নিরাপদ থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। ধন্যবাদ সবাইকে।